একটা বয়স্ক লোক আমার হসপিটালে নিয়ে আসে। হসপিটালে পৌঁছে আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পরে জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন বনবন করে করে ঘুরতে থাকে। পুরো হসপিটালে ছেলেফেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো ঘুরপাক খাচ্ছে আমাকে এই অবস্থায় দেখি। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলে এসে মুড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আকাশ বলল, আরে পাগল, তোমরা কান্না করতেছো কেন? দেখো আমি ঠিক আছি, আমার কিছুই হয় নাই। তাও ছেলে পেলে থামতেছে না। ডাক্তার 1 মাস বেডে রেস্ট করতে বলল। ছেলে পেলের জন্য হসপিটালের বাইরে ঠিকমতো আসা যাওয়া করতে পারছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল। ভালো একটা হোটেল বুক করছে, সেখানে থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার সবাই এসব কিছুই জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথাই শুনছে না। ওদের সবার এক কথা, আমাকে যে মারছে ওদের রক্ত দিয়ে গোসল না করালে এখান থেকে কেউ যাবে না। তাও অনেক কষ্ট বুঝিয়ে বাজিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথেই থেকে গেল। নাফিস, ইয়াসিন। ওদের হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদেরকে। আকাশ বলল, আচ্ছা নাফিস, তোমার ভাইকে ছেড়েছে? নাফিস বলল, ভাইয়া রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছে এমন সময় নাফিসের ভাইয়া হাজির। নাফিসের ভাইয়া বলতে মাফিয়ার টিমের আসল লিডার। সে আইছে আমার এই অবস্থা শুনে। নাফিসের ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। নাফিস ভাই বলল, আকাশ ভাইয়া আপনার এই অবস্থা করছে কি? একবার খালি মুখ দিয়ে নামটা বলেন, ওদেরকে মেরে ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে রেখে আসবো। আকাশ মনে মনে নাম বলল না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা যেই হোক না কেন, নাফিস ভাইয়া সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর এসব ছেলেপেলের জন্য আমি একাই এনাফ। ওদের সাহায্য করতে ছেলেপেলে দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতেই শাস্তি দেব। না, নাফিস ভাইয়াকে বা কারা বলছে জানি না, ছেলেগুলো এর আগে কখনো দেখি নাই। নাফিস ভাইয়া বলল, আকাশ ভাই আপনি চিন্তা করবেন না, যে বা যারাই এ অবস্থা করছে আপনারে, তাদেরকে ধরে আপনার পায়ের সামনে হাজির করবই। তারপর নাফিস ভাইয়া বেশ কিছুক্ষণ সময় কথা বলার পর চলে যায়। দুপুরের খাবারের সময় হয়েছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। একটু রেস্ট করা দরকার, কিন্তু রেস্ট করার আগেই কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম। ইয়াসিন বাদে সবাই বের হয়ে গেল। আকাশ বলল, শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। ইয়াসিন বলল, হ্যাঁ ভাইয়া বলেন। আকাশ বলল, আমি যদি চাই আমাকে যারা মারছে তাদেরকে মেরে ফেলতে, আমার জন্য 2 মিনিটের চেয়েও কম লাগবে। খালি একবার নাফিস ভাইয়াকে নামগুলো বললে হবে, কিন্তু নাফিস ভাইয়াকে বলি নেই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারবো। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিমের, যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলেপেলে। শোন, আর মাফিয়ার দায়িত্বে আছে হচ্ছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটাই ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আসবি। ওরাই আমার সাথে অনেক খারাপ আচরণ করছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আসছিস। কেউ জিজ্ঞেস করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকেলবেলা আপনার চোখ খোলার আগেই ছেলে দুটা আপনার সামনে থাকবে। আকাশ বলল, আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করা দরকার নেই। শহরের আড্ডাখানায় যেটা আছে সেটার পিছনে স্টোর রুমটা আছে, সেখানে বেঁধে রেখে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দিব। ইয়াসিন বলল, আচ্ছা ভাইয়া। আকাশ বলল, আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায়। আর আকাশ একটু ঘুমানোর চেষ্টা করে বিকেলবেলা চোখ খোলার আগেই দেখি ইয়াসিন এসে হাজির। আকাশ বলল, কিরে কাজ কত দূর? ইয়াসিন বলল, ভাইয়া মাল দুটোকে তুলে নিয়ে এসে স্টোর রুমে বেঁধে রেখে চলে এসেছি। এই যে নেন মাল দুটোর ভিডিও। ইয়াসিন আসার আগেই ওদের ভিডিও করে নিয়ে এসেছে। কোনো সমস্যা হয় নাই তো? ইয়াসিন বলল, ভাইয়া কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কুমড়েপুরে মেশিন নিয়ে গেছে।
গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুটো একটু পাওয়ার দেখাচ্ছে যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করার ভাই, যখন বাংলা ভাষায় বোঝাতে পারি নাই তখন মেশিন কপালে ঠেকিয়ে তুলে নিয়ে আসছি। আকাশ বলল, যা এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটাকে এখনো স্টোর রুমে বন্দি। পুরো শহর ভালো করে খুঁজে ফেলছে মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায়নি এই দুটোকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাফিস আর ইয়াসিনকে নিয়ে স্টোররুমে গেলাম, যেখানে মাল দুটোকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রাখছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদেরকে দেখভালের কমতি যেন না হয়, কারণ কুরবানির গরু ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোররুমের ভিতরে গেলাম, গিয়ে দেখি মাল দুটো ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রাখছে। আমাকে দেখে একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? আকাশ বলল, বাপ এত সহজে মরবে নাকি রে কুত্তার বাচ্চা? বলেই বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে শরীর থেকে তোদের কলিজা কেটে বের করবে কি? আর কার গায়ে হাত দিছিস সেটা যদি জানতি তাহলে এখানে একদম আটকে মারা যেতি। আকাশ বলল, ইয়াসিন সেলাই রেস্ট আর একটা কাটার নিয়ে আয় তো। ইয়াসিন এসে সেলাই রেস্ট আর একটা কাটার নিয়ে গেল। সেলাই রেস্টটা হাতে নিয়ে দুজনের পায়ের বরাবর দুটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথেই পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গেল। সেটা সম্পূর্ণ নিজের কানেই শুনতে পেলাম। দুজনে মাগো বলে চিৎকার করে উঠি, এখন কেমন লাগছে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই সারের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আকাশ বলল, এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো তুমি কি বা কি করো তা আমরা জানি না, লিডার অর্ডার করছে তাই তোমার সাথে এরকম ব্যবহার করছি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। আকাশ বলল, না তোদের ক্ষমা নেই। আকাশ কাঁটাটা হাতে নেয়, তার আগেই ছেলে দুটোর মুখের মধ্যে কাগজ গুঁজে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাটার দিয়ে ছেলে দুটোর বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকে। চিরচির করে রক্ত পড়ছে ছেলে দুটোর শরীর থেকে। শোন, আর অল্প সময় পর হয়তো তোদের জান চলে যাবে, তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আসনান হবে। আকাশ ছেলে দুটোর কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলে। ছেলে দুটো সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আকাশ ইয়াসিনকে ডেকে বলে, এই দুটো বডিকে শহরের রেল স্টেশনে যেন ফেলে আসে, যাতে করে মানুষ দেখে। পুরো শহরে হয়তো হাহাকার লেগে গেছে, মাফিয়ার ছেলেদের এরকম অবস্থা করছে কি? কার এত বড় বুকের পাঠা? মায়ের তো পুরো মাথা খারাপ, সে এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আকাশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওর মনে হচ্ছে কিছুই যেন হয়নি। পরের দিন সে কলেজে যায়। আরিফ আর নাফিসা আকাশকে দেখতে পেয়ে দৌড়ে আসে। নাফিসা বলল, কিরে আকাশ, এতদিন কোথায় ছিলি রে? আকাশ বলল, আরে একটা পারিবারিক কাজে আটকে পড়ছিলাম। আরিফ বলল, এখন এসব ঠিক হয়েছে তো? আকাশ বলল, হুম। নাফিসা বলল, আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুটোকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখেছে। আকাশ বলল, হ্যাঁ আমিও একটু শুনেছি। কলেজে এসেছি এ পর্যন্তই একই সবাই এই কথাটাই কানাঘোষা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় মায়ের সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল, মাহি নাকি আমাকে ডেকেছে। আকাশ বলল, আচ্ছা চলো। স্যারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ মাহি এই কথা একবার যখন বলছে সবাই চুপ। নাফিসার তো বয়স শেষ। আকাশ প্লিজ একটু সেভে থাকিস, কখন যে কি করে বসে তোর সাথে। আকাশ বলল, আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মায়ের কাছে গেল। মাই সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। মাই বলল, এই ছেলে তুই জীবিত হলি কি করে?
সেদিন ওরা যে বলল যে তোর হাড়গুড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যে আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মারছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখেছে। আকাশ বলল, দেখেন আপনার কোনো কথায় জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত ভেঙে দিছিলেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটে নাই? মাই বলল, এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলছো চুপচাপ শুনছি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আকাশ চুপ করে আছে। মাই বলল, শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলে পেলে তোর উপরে নজর রাখবে, মাথায় রাখিস। আকাশ বলল, আচ্ছা। আবার ক্লাসে চলে গেল। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকটা দিন লক্ষ্য করলাম, আমি কলেজে আসতেই মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকি। একদিন ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলাম, এমন সময় মাহি ডাক দেয় আমাকে, এদিকে আয়। আকাশ বলল, বলেন। মাহি বলল, এই তুই কি সিঙ্গেল? আকাশ বলল, মানে বুঝলাম না। মাহি বলল, তুই কি কোনো রিলেশন করিস? আকাশ বলল, না। মাহি বলল, এখানে এসে আমার পাশে বস। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে মায়ের কাছে গিয়ে বসলো। মাই বলল, শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এখানে এসে আমার সাথে বসে থাকবি। আকাশ তো অবাক হয়ে আছে। হঠাৎ মায়ের নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুটোকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সন্ধান পাওয়া গেছে। আকাশ অপর পাশ থেকে কি বলছে কিছু শুনতে পাচ্ছে না, খালি মাহির কথা শুনছে। মাহি বলল, ওকে যে করেই হোক আটকে রেখে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে খবর পাচ্ছে আজ নাকি সে রাতে চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকেই তুলে নিয়ে আসবো। মায়ে ফোন রেখে দিয়ে বলল, বেটা এবার বুঝবি, কই আমার ছেলেকে মারলি, এবার বুঝাবো, আজ রাতেই তোর খেলা শেষ। আকাশ বলল, মায়ের অল্প কথা শুনেই বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। মাই বলল, এই এবার তুই বাসা যা, আজ কাজ নেই। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে আসলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করে নেই। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করে নেই। মাথা তো ঘুরতেছে, আমরা জানলে আমি তো ফেঁসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজতেছে। ফোনের দিকে তাকিয়ে দেখলাম ইয়াসিন ফোন করছে। আকাশ বলল, ইয়াসিন কোথায় তুই? ইয়াসিন বলল, ভাইয়া আমি তো একটা কাজে আইছিলাম। আকাশ বলল, আচ্ছা শোন, যেখানেই থাকিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে আমার কাছে আসলো। আমি ওকে বললাম, তোর নাম পুরা জেনে গেছে। ইয়াসিন বলল, তো ভাইয়া সমস্যা কি? আমি কি ওদের ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমির বুকে কোনো মানুষ আমার গায়ে হাত দিবে না। এমন মানুষের এখনো পয়দা হয় নাই। আকাশ বলল, হ্যাঁ, তোর কিছু করতে পারবে না। তবে এটা বল, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? ইয়াসিন বলল, হ্যাঁ, চৌরাস্তার মোড়। আকাশ বলল, ওকে, সমস্যা নাই, ওরা আজ রাতেই কিছু একটা করবি। আর আজ রাতে আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপিলেকে। আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে।